পার্সিয়ান রাজ্য। আজ থেকে 20 বছর আগে রাজ্যে এক জ্যোতিষবিদ আসে। তার আসল নাম কারো জানা ছিল না, কিন্তু সবাই তাকে লুনায়া বলে ডাকত। একদিন সে রাজসভায় এসে মহারাজ বুগামকে ভবিষ্যৎবাণী বলে যে আজ থেকে 25 বছর পর আপনার এই ধনী বলে সৌরভে সমাদৃত রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সন্তান সম্ভবা স্ত্রী গর্ভ হতে আসা যমজ সন্তানের মধ্যে একজনের হাতে, যে হবে অন্ধকার শক্তির ধারক, দ্য ডার্ক আওয়ার। তার ভয়ঙ্কর রাগে ধূলিসাৎ হয়ে যাবে সব। তাকে থামাতে একজনই পারবে, যে হবে পবিত্র শক্তির ধারক, দ্য প্যাসিফায়ার। লুনায়ার কথা শুনে ক্রোধে মহারাজ বুগাম লুনায়াকে রাজ্য থেকে বহিষ্কার করে দেয়। একদিন আমাকে স্মরণ করবেন আপনি মহারাজ, কিন্তু তখন কোনো উপায় পাবেন না আপনি। লুনায়ার কথা অনুযায়ী মহারাজের যমজ সন্তানের জন্ম হয়। প্রথম মেয়েটি যেমন অপূর্ব, তেমনি তার চোখে ছিল এক আশ্চর্য পবিত্র আলো। অন্যদিকে ছোট মেয়েটি ছিল আশ্চর্য রকমভাবে সম্পূর্ণ আলাদা। মায়ের সৌন্দর্য পেয়েছে সে, কিন্তু তার চোখে অসীম নীরবতা, যেন সে ছোট্ট চোখে সম্পূর্ণ অন্ধকার সৌরজগতের সমাহার রয়েছে। সে ভয়ানক অন্ধকারে অনেক দাস ভয়ে রাজকুমারীর কাছে যেতে চেত না। রাজকুমারীদের যখন 5 বছর, তখন তাদের শক্তি জাগ্রত হয়। বড় রাজকুমারী পার্ক জিমিন, তার শক্তি হলো লাইট হিলিং পাওয়ার। অন্যদিকে ছোট রাজকুমারী কিম তেইয়ং, ব্ল্যাক অ্যাটাক পাওয়ার। তখন থেকে শুরু হয় দুই রাজকুমারীদের মাঝে বৈষম্য। মহারাজ বুগাম রাজকুমারীদের শক্তি সম্পর্কে জানার পরপরই থেকে মেরে ফেলার আদেশ করার মাধ্যমে তার নিশ্চয়তার প্রমাণ দেয় পুরো ইম্পিরিয়াল ফ্যামিলিকে। তবুও মহারানী রোজের অনেক মিনতিতে মহারাজ বুগাম তেকে মৃত্যু না দিয়ে এক দাসীর সাথে পুরনো এক পরিত্যক্ত প্রাসাদে পাঠিয়ে দেয়। মা, তে কোথায় যাচ্ছে? এখান থেকে অনেক ভালোই জায়গায় যাচ্ছে সে। তাহলে আমিও তের সাথে যাই। আজ নয়, আমরা কোনো এক সময় যাব, ঠিক আছে? ঠিক আছে। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। রাজকুমারী তে এখন 7 বছরের। রাজকুমারী, আপনি কোথায়? আমার কি হইব? রাজকুমারী, আপনি কই? আপনাকে খুঁজতে খুঁজতে আমি তো পাগল হয়ে যাব। তখনই ন্যান্সি দেখে তে কাদা মাখা জামা পরে আসছে। কিন্তু আমি তো এইখানে ন্যান্সি। ন্যান্সি দৌড়ে তেকে জড়ায় ধরে। আপনি আমাকে না বলে কোথায় গিয়েছে রাজকুমারী তে? আমি হাঁটতে হাঁটতে বনিহানি গিয়েছিলাম, তারপর সে আমাকে নিয়ে আসে। আর আমাকে রাজকুমারী বলবে না, আমি আমার ন্যান্সির একমাত্র মেয়ে। ঠিক আছে, কিন্তু সে মানুষটা কোথায়? ওখানে। ন্যান্সি প্রাসাদের বাইরে তাকাতে অবাক হয়। আপনাকে কোথাও দেখেছি। আমার আসল নাম লিসা, কিন্তু সবাই আমাকে লুনায়া বলে চিনে। আপনি এখানে কেন? আপনার ভবিষ্যৎবাণীর জন্য। আজ রাজকুমারী সব কিছু থেকে বঞ্চিত। আমি ভুল কিছু বলিনি, কিন্তু আমার কথার মর্ম না বুঝে রাজকুমারীর থেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নিশ্চয়তা প্রকাশ করেছে আপনাদের মহারাজ। ন্যান্সি আর কথা বাড়াতে পারল না। ঠিকই তো, কোন বাবা নিজের মেয়েকে মৃত্যুদণ্ড দিতে পারে? ঠিক আছে, আপনি ভিতরে আসুন। লিসা সহ সবাই প্রাসাদে চলে আসে। একই প্রাসাদের এই অবস্থায় কেন? আমি ছাড়া রাজকুমারীদের সাথে কেউ থাকে না। আমি একাই বা কী করে এই পরিত্যক্ত প্রাসাদকে মেরামত করে নতুন করে তুলতে পারি? ঠিক আছে, এ বলে লিসা ক্ল্যাপ করে, সাথে সাথে পুরো প্রাসাদ নতুন হয়ে ওঠে। আপনি আপনি কি করে করলেন? আমিও শিখব। সেজন্যই তো আমার আশা। কি বলতে চাচ্ছেন? আপনি রাজকুমারীকে কেন তার শক্তির নিয়ন্ত্রণে শিখাতে চান? রাজকুমারীতে একা নন, আরও একজন আছে। মানে? তখনই এক মিষ্টি বেবি ভয়েস পাওয়া যায়। টিকে! রাজকুমারী জিমি, আপনি এখানে? আমি আসছি টির সাথে খেলা করব। আমাকে আর রাজকুমারী থেকে এখানে পাঠানো
রাজমহলের কঠিন বাস্তবতা উপলব্ধি করতে পারে। রাজকুমারী জিমিনের একমাত্র পরিবার হলো তার বোন রাজকুমারী তে, আর রাজকুমারী তের একমাত্র পরিবার হলো রাজকুমারী জিমিন। রাজকুমারী জিমিন এসে তেকে জড়িয়ে ধরে। ইস, এখন দুজনই ময়লা হয়ে গেল। আমি আছি তো বলে লিসা আবার ক্ল্যাপ করে, সাথে সাথে দুজনের জামা পরিবর্তন হয়ে যায়। ন্যান্সি লিসার হাত ধরে বলে, আপনি আপনি কোথাও যাবেন না, আপনাকে আমার অনেক প্রয়োজন। ঠিক আছে ঠিক আছে, ন্যান্সি স্বস্তির শ্বাস ফেলল। মহারাজ আমাকে নিজের শক্তি নিয়ন্ত্রণের জন্য শিক্ষক নিয়োগ করছেন, কিন্তু আমার তাদের একটু ভালো লাগে না। আপনি আমাকে শিখাবেন? অবশ্যই রাজকুমারী। তে জিমিন লিসার কাছ থেকে ট্রেনিং নেওয়া শুরু করে। দেখতে দেখতে আরো 8টা বছর পার হয়ে যায়। তে এখন প্রফেশনাল ব্ল্যাক আর জিমিন এখন প্রফেশনাল প্যাসিফায়ার। একই সাথে তেদের সাথে নতুন এক সদস্য যোগ হয়েছে। তার নাম মিনিয়ঙ্গি। সে হলো সোর্সম্যান। তার তলোয়ারবাজি অত্যন্ত নিখুঁত আর পারদর্শী। বলতে গেলে সে হলো ম্যাজিশিয়ানদের বাম হাত। তাকে নিলামে দাস হিসেবে বেচা হচ্ছিল। সে সময় তে তার ম্যাজিক ওয়ান্ড কেনার সময় ইয়ঙ্গিকে উদ্ধার করে এনেছিল নিজের দেহরক্ষক হিসেবে। আজকে আপনি কোথায় যাচ্ছেন রাজকুমারী এমন গোপনীয়তার সাথে? আমি শুনেছি রাজ্যের সীমান্তরে এক নিলাম আয়োজন হয়েছে। ভাবছিলাম সেখান থেকে যদি মূল্যবান রত্ন খুঁজে পাই। কিন্তু আপনি যদি রত্ন না পান তাহলে নাই। আচ্ছা, আমাকে বের হতে হবে। সুগা কোথায়? আমি চলে এসেছি রাজকুমারী। ট্রেনিং করে তো দেখি ভালোই সুদর্শন হচ্ছ। কাউকে পটাতে চাও নাকি? কি যে বলেন রাজকুমারী, ওরকম কিছুই না। ঠিক আছে বুঝেছি, এখন চলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের এই নিলামে সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান রত্ন হাজির করা হলো। এক বিশাল খাঁচার মধ্যে এক অসম্ভব সুন্দর পুরুষকে আটকে রাখা হয়েছে। হাতে পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা, গলায় শক্তি আটকে রাখার চোকার পরানো, সেই সাথে ধবধবে সাদা ত্বকে শতাধিক চাবুকের দাগের সীমাহীন। সারা শরীরে কাটা ক্ষতের দাগ। কিছু কিছু ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে, অথচ তার এই করুণ বেদনাদায়ক অবস্থাতেও তার সৌন্দর্য আটকাতে পারছে না। তে এখন আশ্চর্য চোখে তাকিয়ে আছে। যা সুগা খেয়াল করে, রাজকুমারী আপনি কি তাকে কিনতে চান? সুগার কথায় তের হাওয়া থেকে ফিরে আসে। হ্যাঁ, আমি কিনবো। তখনই হোস্ট আবার বলা শুরু করে, এই দাসকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন, এমনকি বিছানায় উপভোগও করতে পারবেন। রাগ করে লাভ নেই রাজকুমারী, এই দাসের সাথে এভাবে আচরণ করে থাকে। সেই দাসকে কেনার আগ পর্যন্ত তার কোনো আসল পরিচয় থাকে না। আমার সম্পদে কেউ চোখ তুলে তাকাবে, আমি তা কখনোই ছেড়ে দেব না। সবাই টাকার মান বলতে থাকে। 10 লাখ, 14 লাখ, 30 লাখ, 1,10,00,000। সোল্ড। রাজকুমারী, এত টাকা তো আমাদের বাজেটের বাইরে। কোনো সমস্যা নাই, আমি ম্যানেজ করতে পারবো। আসুন, এখানে আছে আপনার মূল্যবান দাস। তে না চাইতেও মানুষের সৌন্দর্যে আবারও ঘুরে চলে যায়, কিন্তু শিকলের শব্দে তে বাস্তবে ফিরে আসে। তে ব্রুকুচকে বলে, এই শিকলগুলো খোলা হোক। কিন্তু শিকল খুলে ফেলে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। এখন এটা আমার সম্পদ, তাই আমি যা বলবো তাই হবে। শিকলগুলোর সাথে গলার চোকারও খুলে ফেলুন। যা আপনার ইচ্ছা। এখন বুঝবেন কি ঠেলা। আমার মতো বেস্টেমার যেখানে এই দাসকে নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়েছে, সেখানে এই মেয়েকে আমার পায়ে পড়ে ভিক্ষা চাইতে হবে এই দাসকে নিয়ন্ত্রণে আনার জন্য। কাজের লোকরা এসে পুরুষটার দেহ থেকে শিকল আর লোহার চৌকা খুলে ফেলে। সাথে সাথে পুরুষও নিজেকে ছাড়াতে চায়।
যে না তে পুরুষটার সামনে হাজির হয়, পুরুষটা আকস্মিকভাবে শান্ত হয়ে যায়। এবার তো পুরুষটা হঠাৎই তের উপরে ঢলে পড়ে। নাম কি তার? কোনো নাম নেই, আপনি নাম দিতে পারেন। কুকি। সুগা, কুকিকে নিয়ে ক্যারেজে ওঠো, আমি আসছি। ইয়েস মাই লেডি। সুগা কুকিকে নিয়ে চলে যায়। কুকির গায়ে এত চাবুকের দাগ কেন? তের এমন ঠান্ডা কণ্ঠে হোস্টের শরীর অজানা আতঙ্কে কেঁপে ওঠে। অবশ্যই নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে আগে থেকে উপদেশ দিয়ে রাখি ম্যাম, আপনি বড় ভুল করেছেন ওই দাস থেকে চৌকার খুলে ফেলাটা। যদি আমি বলি আপনি পস্তাবেন এমন নির্মমভাবে আমার কুকিকে ক্ষত করার জন্য, বলে তেজ চলে যায়। কি অদ্ভুত এক মেয়ে, কি ভাবে নিজেকে। বলা শেষ হতে না হতে হোস্ট তার সারা শরীরে অসম্ভব জ্বালা পোড়া অনুভব করে। দেখে তার শরীরে অটোমেটিক্যালি আছড়ের দাগ, সেই সাথে ত্বক কেটে রক্তক্ষরণ হচ্ছে। শুধু তাই নয়, ওসব কাটা জায়গা থেকে কালো কালো বিষাক্ত কীরা বের হচ্ছে। আহ! আহ! বাঁচাও, বাঁচাও! তার চিৎকারে সকলে হাজির হয়। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে অনেকে দূরে সরে যায়। তখন ভিড় থেকে একজন বের হয়ে বলে, আমি এক বৈদি, আমাকে দেখতে দেন। এ তো কোনো অসুখ নয়, বরং শক্তিশালী ব্ল্যাক ম্যাজিশিয়ান ব্ল্যাক আওয়ারের কার্স, বলতে গেলে এক ভয়ানক শাস্তি। হোস্ট কি বাঁচবেন? আমার মতে উনি আর বেশি দিন বাঁচবে না। উনি কি করতেন? উনি তো একজন হোস্ট, সাথে প্রফেশনাল হিংস্র ট্রিমার। মানে দাসদের নিয়ন্ত্রণে আনার জন্য অনেককে এমনভাবে অত্যাচার করত যে অনেক দাস মারাও গিয়েছে। একদম ভালো হয়েছে, আমি ভালো ভাই বাবা সাহায্য করতে আসছিলাম, খাইয়ে দিয়ে আমার কাম নেই। আমার পক্ষে ওনাকে বাঁচানো আর সম্ভব নয়। রাজকুমারী, লায়ানা প্রাসাদের সামনে আমরা চলে এসেছি। ঠিক আছে, ন্যান্সিকে কি বলবো রাজকুমারী? কি আর বলবো যে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে। উনি রাগ করবেন না? তা করবে না, আমি আছি না। যাওয়া যাক। প্রাসাদের ভিতর ঢুকেই তের মুখ উজ্জ্বল হয়ে যায়, কিন্তু সুগার মুখ লাল হয়ে আসে, বাট সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়। তে না খেয়াল করলেও ন্যান্সি দেখে মুচকি হাসে, কিন্তু সেই হাসি আর বেশিক্ষণ থাকলো না। ভ্রু কুচকে থেকে বলে, রাজকুমারী, আপনার সাথে অচেতন অবস্থায় লোকটা কে? আমাদের নতুন সদস্য। মানে? আপনি তো আমাকে এসব ব্যাপারে কিছু বলেননি। আমি বলছি রাজকুমারী কিসের অক্ষরে যাইয়া এই দাস কিনে আনছে, আমাকে সব টাকা ওখানে গেছে। টাকার কথা কইতে গেলে কেন? কি রাজকুমারী, আপনি কি বললেন? তার আগে কুকিকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে সুগা, কুকিকে নিয়ে আসো। সুগা কুকিকে শুয়ে রেখেছে। জিমিন, তুমি কুকিকে তোমার হিলিং পাওয়ার দিয়ে শান্ত করার চেষ্টা করো যতক্ষণ আমার শক্তি কাজ করে। তোর শক্তি যতক্ষণ কাজ করে মানে? তুই এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ডার্ক আর ব্ল্যাক ম্যাজিশিয়ান, তার পাওয়ার কেন কাজ করবে না? এটা সত্য, আমি রাজ্যের পাওয়ারফুল ম্যাজিশিয়ান, কিন্তু অন্যান্য রাজ্যের নয়। মানে কুকির গায়ের রং, তার চোখের ধাঁচ, তার শক্তি কোনোটাই এই রাজ্যের সাথে মিল না। মানে সে অন্য দূরবর্তী রাজ্য থেকে আসা দাস। তাহলে আমি কি করব? আপাতত আমি যা বলছি তাই করো। সুগাকে দিয়ে বৌদির ব্যবস্থা করছি, আর শক্তি নিয়ে আমি লিসার সাথে কথা বলবো, দেখি সে কি বলে। ঠিক আছে। আশ্চর্যের ব্যাপার হলো কুকি কতটা শক্তিশালী হলে তার উপর আমার জাদু পুরোপুরি কাজ করে নাই। মানে আমার চোখে তাকাতে যেখানে সবসময় মানুষের উপর জাদু কাজ করে, সেখানে কুকির উপর কোনো প্রতিক্রিয়া হতে দেখিনি। আমি যখন জাদুর মন্ত্রে পড়েছি তখনই কাজ করেছে। কি বলিস? সেটা আমারও কথা। আচ্ছা তুমি কাজ করো, আমি আসছি। সুগা বৌদিকে নিয়ে আসে।
আমার নাম জং হসক, সবাই আমাকে জেহব বলে চিনি। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। জেহব রুমে যেতে জিমিনকে তার হিলিং পাওয়ার ইউজ করতে দেখে। আমাদের রাজ্যে একমাত্র প্যাসিফায়ার হলেন রাজকুমারী জিমিন। তাহলে আপনি কে? আমি রাজকুমারী জিমিন। কি? জেহব তের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনি? স্থির কণ্ঠে বলে, আমি কিম তেহং, যাকে এই রাজ্যের মহারাজ তার সন্তানকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। এ তো চিকিৎসা দেওয়ার আগেই বেহুশ। কি বাইক করে? পানি নিয়ে জেহবের চোখে ছিটা দাও। ন্যান্সি পানি নিয়ে আসে। জেহব কুকিকে দেখে তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আমি জানি না আমার নামে মানুষরা কি ছড়াইছে, কিন্তু কুকির এই বেহাল পরিস্থিতি আমি করিনি। উল্টো উনাকে রাজকুমারী তে ক্রিসেন্ট অকশন থেকে বাঁচিয়ে এনেছে। ক্রিসেন্ট অকশন? তাহলে আপনি হোস্টকে ওই দশা করেছিলেন? জি। তের ঠান্ডা হাসি দেখে জেহব শিউরে ওঠে। জীবনে যাই করি না কেন, রাজকুমারীদের শুধু জীবনেও হব না। জেহব তার কাজ শেষ করে। উনি 3 ঘন্টার মধ্যে হুঁশ ফিরে আসবেন। ওনার ক্ষত পুরোপুরি ঠিক হতে আরও অনেক সময় লাগবে। জিমিনকে উদ্দেশ্য করে বলে, আপনি যদি আরও কয়েকদিন আপনার হিলিং পাওয়ার ব্যবহার করেন তাহলে সে আরও দ্রুত ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসি। জেহব তার গাড়ি বস্তা নিয়ে দৌড় দিবে, তখনই হঠাৎ করে এক কালো সাপ এসে তাকে পেঁচিয়ে ধরে। বাঁচাও গো! আমি কোন বিপদে পড়লাম? আমার কোনো বিয়ে হইল না। আমি এত আগে মরতে চাই না। ইস, বেটা মানুষে এমনি কান্দে। ন্যান্সিও ফেল। কি বললেন রাজকুমারী? না, কিছু না। আমার ছেড়ে দেন রাজকুমারী, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনাকে তো আমার পরিচয় দিয়ে সহজে ছেড়ে দিতে পারি না বলেন। আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন এবং কুকিকে চিকিৎসা করবেন, বুঝলেন বদিন মশাই? কি? আরে আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে মেরে ফেলবো নাকি? বুঝলাম না। আপনি যদি সাপকে ভয় পান তাহলে ওটা ভয়ের কিছুই না, কারণ সাপটা আমার বোনেরই পোষা, কামড় দিবে না। আমারও প্রথম ভয় লাগতো, এখন আর লাগে না। ভয় লাগতো মানে? এখানে কি কি আছে? হে তো আবার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবে না কেন? কোনো সাধারণ মানুষ এখানে থাকতে পারে নাকি? লিসা, আপনি চলে এসেছেন? হ্যাঁ, এখানে না এসে কি আমি পারি? সুগা জেহবকে তার রুমে রেখে আসে। লিসা এখনো কুকির দিকে গভীরভাবে তাকিয়ে আছে। লিসা, আপনার এত সময় লাগছে কেন? অদ্ভুত, আমি না এই ব্যক্তির ভবিষ্যৎ দেখতে পারছি, না পারছি তার শক্তি দেখতে। হয়তো বা কুকির শক্তি এখনো জাগ্রত হয়নি। এরকম হওয়াটা অনেক রেয়ার। কোটিতে মাত্র 10 জন ব্যক্তির এমন হতে পারে। তের আনা প্রত্যেক মানুষই এক এক বৈশিষ্ট্যের হয়, এটা অস্বাভাবিক কিছু না। আর কথা হলো, কুকির উপর যে তের শক্তির প্রতিক্রিয়া যেমন কম, ঠিক তেমনি আমার লাইট তেমনভাবে দ্রুত কাজ করছে না। নয়তো এতক্ষণে আমার একাই হিলিং পাওয়ারে কুকি পুরো ঠিক হয়ে যেত। 3 ঘন্টা তো হয়ে গেল, তাহলে কুকি কেন উঠছে না? আসলে আমি আমার জাদু দিয়ে ঘুমাই রাখছি। কেন? কারণ কুকির দৈহিক শক্তি যেমন প্রখর, তেমনি তার চোখের ধাঁচ অনেক প্রখর। আমার চোখে তাকাতে মানুষের উপর যেমন আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করে, ঠিক তেমনি এই কুকির চোখে আমার থেকে ভয়ঙ্কর শক্তি আছে। কিন্তু কিছু আছে যা তার সকল শক্তিকে আটকে রেখেছে। এসব আমার ধারণা যদিও, কিন্তু আমি এটাতে শিওর যে আমি যদি আমার শক্তি নিয়ন্ত্রণে পারদর্শী না হতাম তাহলে আমি কুকিকে ঠান্ডা করতে পারতাম না। আবার জেহবু বলেছে তার শরীরে অবৈধ ঔষধ প্রয়োগ করা হয়েছে, যার জন্য তার উপর মানসিক চাপ বাজেভাবে পড়েছে। ধারণা করা হয়েছে কুকি যাকে দেখবে তাকে নিজের শত্রু মনে করে সামনের মানুষকে আঘাত করবে। বলতে গেলে কুকি এখন তার সঠিক মানসিক অবস্থায় নাই, যার জন্য আমার হিলিং পাওয়ার বেশি দরকার। আচ্ছা, তোমরা এখন বাহিরে যাও, আমি কুকিকে উঠাচ্ছি। সবাই চলে যায়। তো এবার একান্তে কুকির পানে চেয়ে আছে একটা পুরুষ। কি
কি এতটাই সুন্দর হতে পারে? যাই হোক, কুকির শেষ আসতে থাকে। কুকি চোখ খুলতে তের গলা শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। তে নিজেকে কুকির কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। তে কুকির মুখে তাকাতে আরো হতবাক হয়, কারণ কুকির চোখ রক্তিম হলেও জল গড়িয়ে পড়ছে, ভ্রু কুচকে এসেছে। মানে হলো কুকি নিজেকে আটকাতে চাচ্ছে কিন্তু পারছে না। সামনে ঝাপসা মানুষটাকে সে বিশ্বাস করতে পারছে না। তে কুকির হাত শক্ত করে ধরে কুকিকে শান্ত করতে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমাকে বাঁচিয়েছি। আমাকে ছাড়ো কুকি। কথাগুলো কানে পৌঁছাতে কুকি তের গলা ছেড়ে দেয়। তে এই সুযোগে শ্বাস নিতে ব্যস্ত। কুকি এখনো পুরোপুরি ঝাপসা দেখছে, কিন্তু জিমিনের হিলিং পাওয়ার জন্য হয়তো কিছুটা হলেও পরিবেশ বুঝতে সক্ষম। তাই সে শান্ত হয়ে বসে আছে, যদিও তের উপর। তে নিজের শ্বাস স্বাভাবিক করে কুকি থেকে নিজেকে সরিয়ে নেয়। শুধু জিমিন ভিতরে আসবে। জিমিন আসে। তের এই বিভস্ত অবস্থা দেখে জিমিন চমকে যায়, কিন্তু তে ইশারায় চুপ থাকতে বলে। জিমিন, তুমি আগে কুকিকে তোমার হিলিং পাওয়ার দিয়ে ঠিক করো দ্রুত, না তো অবস্থা আরো বাজে হবে। ওকে। এখন কুকি স্পষ্ট দেখতে পাচ্ছে, অনেকটা শান্ত হয়েছে। মানসিকভাবে সে এখন সুস্থ, কিন্তু শরীরের ক্ষত সারতে এখনো 3-4 দিন লাগবে। এই সুগা, কুকি তো চুপ কেন? বোবা নাকি? আরে দূর, বোবা কেন হবে? হঠাৎই কুকি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কুকি কে? আমি তোমার নাম কুকি দিয়েছি কজ আমাকে বলা হয়েছিল যে তোমার কোনো নাম নেই। আপনার আসল নাম আছে, তাহলে আপনি বলে দিন আপনার নাম কি? জংকুক। আমার নাম জংকুক। এছাড়াও তোমার আসল পরিচয় কি? আমার আসল পরিচয় আমি নিজেও জানি না। মানে আমি দাসনী, আমাকে বেঁচে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমার এই অবস্থা। আমি সবটুকু জানতে চাই। আমার মা আমাকে নিজের ছেলের মতোই বড় করেছে, কিন্তু সে চলে যাওয়ার পর আমি যার আশ্রয়ে ছিলাম আমার মামার কাছে, তখন তারা আমাকে হোস্টের কাছে বিক্রি করে দেয়। আমি জিজ্ঞেস করলে কেন তারা আমার সাথে এমনটা করলো, তারা জানালো আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি যাকে মা ভেবেছি সে আমার আসল মা ছিল না, আমাকে নদীতে ভাসমান অবস্থায় পেয়েছিল। জংকুক, এখন থেকে তোমার আর কষ্ট করতে হবে না। আমরা এখন থেকে তোমার পরিবার। ন্যান্সি ঠিক বলেছে। ঠিক আছে, কুকিকে রেস্ট করতে দাও, আমরা বেরিয়ে যাই। কি হলো তে? না কিছু না। কি যে করি, বারবার আমি কুকি রূপে হারিয়ে